আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ও আমার পরিবারের সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে শাকগুলো, এগুলি হচ্ছে আমাদের বাসার পাশে ছোট্ট একটি ক্ষেত আছে, সেখানে বোনা হয়েছিল। সেই ক্ষেতের এই ডাঁটা আর এবং যে পালং শাকগুলি সেই ক্ষেতে থেকে আমার মেয়েরা তুলে এনেছে। তো আজকে আমি দুপুরবেলায় এই ডাঁটা শাকগুলোই মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য তুলে এনেছি। শাকগুলি কেমন হয়েছে একটু জানাবেন। আমার ক্ষেতের শাক তো ডাঁটা শাক, পালং শাক দেখতে অনেকটা সুন্দর হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এটা আমি ভাজি করে খাবো না, এটা একটু মাছ দিয়ে রান্না করে খাবো, আর মাছ দিয়ে রান্না করে খেলে ভালো লাগবে। তাই আমি এই শাকগুলো তরকারি হিসেবে রান্না করে নিয়েছিলাম ঝোল ঝোল করে। আবার অনেকেই আছে ডাঁটা শাক, তারা হচ্ছে ভাজি খেতে পছন্দ করে, রান্না কিভাবে খায় বা কেন করে, খাওয়া যায় কিনা, কেমন লাগে, এরকমটা অনেকে বলে থাকে। কিন্তু আমি কিন্তু ডাঁটা শাকটা রান্না মানে একদম কচি ডাঁটা, যেটা কেবল হয়েছে একটু বড় হয়েছে, মানে একদম কচি ডাঁটা, যেটা শাকও খাওয়া যায় আবার একটু রান্নাও খাওয়া যায়, এই পর্যায়ে যখন চলে যায় শাক ডাঁটা গাছ, ওই পর্যায়ে তুলে এনে সেটা দিয়ে তরকারি রান্না, মাছ দিয়ে, বড় মাছ দিয়ে তরকারি রান্না করে খেলে অনেক বেশি টেস্ট হয়। তো এই তো আমি দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে এসেছি। তো আমি অফ ক্যামেরাতেই ডাঁটা শাক, পালং শাক সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি কিচেনে চলে এসেছি। তো আজকে শুধু তরকারি রান্না করব না, ডালটাও রান্না করব। তো আমি ডাঁটা কাটা বাছা করার যাওয়ার আগেই ডালটা আমি চুলায় সেদ্ধ বসিয়ে দিয়ে রেখে গেছিলাম। এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ডালটা একটু ঘুরটাতে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমার বাবার বাড়ি যাব, সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্না করে সব কিছু গুছগাছ করছিলাম। বাবার বাড়ি যেতে হবে। তারা হচ্ছে শীতের পিঠার দাওয়াত দিয়েছে। এই শীতের পিঠার দাওয়াতের কথা শুনে হয়তো অনেকে ভাববেন যে এখন শীত চলে গেছে, এখন কিসের শীতের পিঠার দাওয়াত। হ্যাঁ, আমাকে এই শীতের মানে ২-৩ মাসে অনেকবার পিঠার দাওয়াত দেওয়া হয়েছে। যখন শীত বেশি ছিল তখন অনেকবার আমাকে পিঠার দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু সংসারের ঝামেলায়, নানা কাজের ঝামেলায়, বাচ্চা-কাচ্চার পরীক্ষা, পড়াশোনা, বিভিন্ন কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি বাবার বাড়ি যেতেই পারিনি। তো এখন তারা দাওয়াত দিয়েছে পিঠার, আমি যেতে চাইনি। তারপরে দেখি তারা অনেকটা সবাই রাগ করে নিছে। তারপর তাদের রাগ ভাঙানোর জন্য ইচ্ছা না থাকলেও যেতে হবে। এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, যে বাবার বাড়ি যাব বিকেলে, তো একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি। দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো আমার বাবার বাড়িটা হচ্ছে খুবই কাছে। অটোতে যেতে আমার 10 টাকা অটো ভাড়া লাগে। আমার যখন ইচ্ছা বা যখন সময় পাই তখনই যেতে পারি। সকাল হোক, দুপুর হোক, রাত হোক, সন্ধ্যা হোক, যখন ইচ্ছে হয় আমি তখনই যেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সময়টাই করতে পারি না, আর সময় বের করতে পারি না বলে আমি বাবার বাড়ি যেতেও পারি না। এদিকে আমার পাশের চুলায় যে ডাউলের যে বাগারটা, সেটা বাগারটা রেডি করে তারপর ডালে ঢেলে দিলাম। এখন আমার ডালটি হয়ে গেছে। এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নিব। যে কোনো সবজি বা যে কোনো তরকারি রান্না করাতে বা ডাল রান্না করাতে এই শীতের দিনটাতে যদি ধনেপাতা উপরে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি চেষ্টা করি এই সিজনে, মানে শীতকালীন সময়টায়, আমি সব তরকারিতে একটু ধনেপাতা কুচি দেওয়ার জন্য। তো এই তো আমি ডাঁটা শাকগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি যেহেতু বড় মাছ দিয়ে রান্না করব, আজকে আমি রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার জন্য মাছটাকে আমার আগে ভেজে নিতে হবে। সেই জন্য আমি কড়াইতে একটি প্যান বসিয়ে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজবো আর কি, একটু নরম থাকবে। ডাঁটাগুলো হচ্ছে আমাদের ক্ষেতের একদম সার ছাড়া ডাঁটা। সার ছাড়া ডাঁটা বা যে কোনো সবজি সার ছাড়া জিনিসের খেতে স্বাদই আলাদা। আবার তার উপরে আমরা হচ্ছে নিজেদের হাতে লাগিয়েছিলাম একদম তরতাজা ডাঁটা, যেটা খেতে খুবই টেস্ট হবে বলে মনে হচ্ছে, কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল। আমার বাচ্চারা খেয়ে অনেকটাই খুশি হয়েছে, বলছিল আম্মু ডাঁটা শাকগুলো অনেক বেশি মজা হয়েছে, আবার আরেকদিন রান্না করে দিই। আসলে ক্যামেরা অন করার আগে বা ভয়েস ওভার করার আগে অনেক কিছুই চিন্তা ভাবনা করে রাখি, যে এটা বলবো, সেটা বলবো, এই কথা বলবো, সেই কথা বলবো, অনেক কিছুই গুছিয়ে রাখি। কিন্তু যখন আমি ভয়েস ওভার করতে বসি তখন আর আমার কথা খুঁজে পাওয়া যায় না, কোনো কিছুই মনে আসে না। নির্বাচনের জন্য আমার মেয়ের স্কুলটা 4 দিন বন্ধ ছিল।
তো সেই ফাঁকে হ্যাঁ, এই পিঠার দাওয়াতটা দিয়েছিল, যার কারণে যাওয়াটা হয়েছিল, যেতে পারছিলাম। যদি আমার মেয়ের স্কুল খোলা থাকতো বা প্রাইভেট থাকতো, তাহলে আমি যত রাগই করুক আর যত অভিমানী করুক, আমি কোনোভাবে যেতে পারতাম না। কারণ হচ্ছে মেয়ের স্কুল পড়াশোনা বাদ দিয়ে আমি বাবার বাড়ি যাই না বা কোথাও যেতে পছন্দ করি না। বাচ্চাদের পড়াশোনাটাকে আমি আগে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কোথাও যাওয়ার আগে তার যে কত ধরনের প্রস্তুতি নিতে হয়, কত কিছু গোছগাছ করতে হয়। যদি আমি থাকবো না, একদিনের জন্য যাব, তারপরেও আমাকে এত কিছু গোছাতে হচ্ছে, এত কিছু আয়োজন করে যেতে হচ্ছে, মনে হচ্ছে যেন 1 মাসেও আমি আর আসবো না। প্রায় 1 বছর হয়ে গিয়েছে আমি বাবার বাড়ি এত কাছে থাকার পরও একটি রাত আমি বাবার বাড়ি গিয়ে থাকতে পারি না। তো এবার খুব করে বলছে আমার মা, যে 1 রাত হলেও আমাকে থাকতে হবে। তো আমার মার অনুরোধ রাখার জন্য একটি রাত আমি থাকছি। একটা সময় এরকম ছিল যে সময়টা আমার বাচ্চা-কাচ্চারা ছোট ছিল বা স্কুলে যেত না, সেই সময় আমি যখন বাবার বাড়ি যেতাম 1 মাস 1.5 মাসও থাকতাম। সেই দিন এখন আর কোথায় গেছে? এখন ভাবলেই কেমন যেন মনে হয় যেন আমি বাবার বাড়ির অতিথি। মেয়েদের জীবনটা আসলে খুব অদ্ভুত। মেয়েদের জীবনটা মানিয়ে নিতে আর মেনে নিতে জীবনটা একদিন শেষ হয়ে যায়। কারণ হচ্ছে কি, মেয়েদেরকে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছে যে তারা পরকে আপন করে নিতে পারে। নিজের বাড়িঘর, নিজের সংসার, নিজের বাবা-মা সব কিছু ফেলে রেখে অন্যের সংসারে এসে অন্যের বাবা-মাকে আপন করে নেওয়া, তার অন্যের বাড়িতে এসে সেই ফ্যামিলির সবাইকে আপন করে নিতে পারে। এটা একটা মেয়েদের বিশেষ গুণ। আমিও একদিন বাবার বাড়িতে ছিলাম। ওটা আমার বাড়ি ছিল। সবসময় আমি বলতাম, এটা আমার বাড়ি, আমার বাড়ি। বান্ধবীদেরকে বলতাম, আমাদের বাড়িতে যাবি, আমাদের কাছে বাসায় যাবি। আমার আব্বা-আম্মাকে বলতাম, এটা আমার আব্বা-আম্মা। বা আমার বাবার বাড়ি কোনো কিছু দিলে পরে আমি বলতাম যে এটা আমার বাবার বাড়ি থেকে দিছে। এখন এরকমটা হয়ে গেছি যে বাবার বাড়ি এখন এমনভাবে বলতে হয় যে তো মনে হয় যে দূরত্ব অনেক দূর। এখন সেই ফ্যামিলিতে ভাইয়েরা বিয়ে করেছে, ভাইদের বউ হয়েছে, তাদের বাচ্চা-কাচ্চা হয়েছে। সেই ফ্যামিলিতে এখন তাদের যে বউ এসেছে, মানে আমার যে ভাইয়ের বউরা, সেটা এখন তাদের বাড়ি হয়ে গেছে। তারা এখন তার বাড়ি, আমার বাবার বাড়িকে তার বাড়ি বলে, এবং আমি আমার শ্বশুর বাড়িকে আমার বাড়ি বলি। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এইটাই রীতিমতো চলে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এটাই আমাদের মেনে নিতে হবে, কারণ মেয়েদের জীবনটা এরকমই হয়ে থাকে। এতক্ষণ ভরে কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ব্লগটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে একটি করে শেয়ার করে দিবেন। এই তো আমার ডাঁটা পালং শাকের তরকারিটা হয়ে গিয়েছে, মাছ দিয়ে রান্না করেছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমরা অফ ক্যামেরায় দুপুরে সবাই খাওয়া দাওয়া করে তারপর বিকালের দিকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়ি গেটের সাথে একদম ঢুকতেই সোজাসুজি দেখা হয় যেটা, সেটা হচ্ছে লাউ গাছের মাচা। লাউ গাছের মাচায় দেখলাম বেশ অনেকগুলো লাউ ধরে আছে। মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন, তা না হলে বদনজর লেগে যাবে। মাশাল্লাহ দেখলে সেই নজরটা লাগবে না। দয়া করে সবাই একটু মাশাল্লাহ বলবেন। তো আমি আমার আম্মাকে বলছিলাম, আম্মা আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য একটা লাউ কেটে দিও। তো আমাকে একটা লাউ দিয়েছিল। প্রতি বছরই আমি আমার বাসায় লাউ গাছ লাগাই, ছাদে লাউ গাছ হয়ে যায়। কিন্তু এবছর আমি রাগ করে লাগাইনি, কারণ কোনো বছরে আমি লাউ খেতে পারি না। প্রচুর লাউয়ের জালি আসে, কিন্তু একটা লাউয়ের জালিও বাঁচে না, শুধু শাক খেতে হয়। এই জন্য রাগ করে এইবার আমি লাউ গাছ লাগাইনি। বাবার বাড়িতে গিয়ে লাউ গাছ দেখলাম, দেখে খুব খেতে ইচ্ছা করলো লাউগুলো, তাই আমার আম্মাকে বললাম একটু লাউ কেটে দিতে। মেয়েরা অনেক দিন ধরে বলছিল হাঁস খাবে, তারা তো ব্রয়লার মুরগি খায় না। সেই জন্য আমি একটু ভালো মতো ঘোরাঘুরি করছিলাম, বা ভালো কোনো জায়গা থেকে হাঁস কিনবো, একটু কম দামে বেশি করে হাঁস কিনবো, সেই জন্য আমি সেরকম একটা কোনো জায়গা খুঁজছিলাম। তো যেই ভাবা সেই কাজ, আমি একটা হাঁসের খামারের সন্ধান পেয়ে গেলাম। তো সেই হাঁসের খামারে গিয়ে আমি 6টা হাঁস কিনে আনলাম। এই তো আমি হাঁস কেনার জন্য হাঁসের খামারে চলে গিয়েছি। এখানে হাঁসগুলো ধরার জন্য অনেক চেষ্টা চলছে, কিন্তু কোনোভাবে হাঁসগুলো ধরা যাচ্ছে না। হাঁসগুলো বারবারই এদিক সেদিক ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, কোনোভাবে তাদেরকে ধরা যাচ্ছিল না। তারপর হাঁসগুলিকে কী করলো, হাঁসগুলোকে তারা যে হাঁসগুলো যে ঘরের ভিতরে থাকে, সেই ঘরের ভিতরে নেওয়ার চেষ্টা করছে। সেই ঘরের ভিতরে যাওয়ার পর হাঁসগুলো ধরা যাবে, এর আগে আর কোনোভাবে ধরা যাচ্ছিল না। তো এখন হাঁস যেই ঘরে থাকে সেই ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তো সেই ঘরেই ওরা যাবে। এই তো দেখতে পাচ্ছেন ওরা সেই ঘরে যাচ্ছে। এখানে প্রায় 1-1.5টার মতো হাঁস ছিল। সেখান থেকে আমি বলেছিলাম যে আমাকে ভালো দেখে বেছে 6টা হাঁস দিবেন।
তো হাঁসগুলির দাম একটু কমও ছিল, 550 টাকা করে ছিল হাঁসগুলি, প্রতিটা হাঁস। এবং হাঁসগুলির সাইজ যে একদম ছোটো তা কিন্তু না, বেশ মোটামুটি ভালোই ছিল, বড়। তো 550 টাকা করে হাঁস, সেটা শুনে 6টা হাঁস নিয়ে নিলাম। তো এই তো বাসায় এনে হাঁসগুলি জবাই করা হয়েছে। আর এই যে হাঁসটা পরিষ্কার করে দিচ্ছে, আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে সেই মেয়েটা হচ্ছে হাঁসগুলো পরিষ্কার করে দিচ্ছে। যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি এবং আমার পরিবারের সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।